শুরু করছি কেমিস্ট্রি ফ্রম হোম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর দ্রবণ চ্যাপ্টারের যে পরবর্তী টপিক। আজকের আলোচ্য বিষয়গুলি হলো অভিস্রবণ, অভিস্রবণ চাপ, অভিস্রবণ চাপের কারণ, অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান ঠাপের সমীকরণ এবং আনুষঙ্গিক যাবতীয় বিষয়গুলি। তো চলো শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা জেনে নিচ্ছি অভিস্রবণ বা অসমোসিস এর সংজ্ঞাটা কি। তো এখানে কি বলা হচ্ছে, কোনো একটি দ্রবণকে তার দ্রাবক থেকে অথবা একই দ্রাবক ও দ্রাব দ্বারা উৎপন্ন ভিন্ন ভিন্ন গাঢ়ত্বের দুটি দ্রবণকে অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখলে দ্রাবকের দিক থেকে দ্রবণে অথবা কম গাঢ়ত্বের দ্রবণের দিক থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণে দ্রাবকের যে স্বতঃস্ফূর্ত প্রবাহ হয় তাকে অভিস্রবণ বলে। তাহলে বিষয়টা কি এখানে দেখে নেওয়া যাক। একটা ইউ আকৃতির নল নেওয়া হলো, এখানে মাঝখানে একটা অর্ধবৃত্ত পর্দা লাগানো থাকলো। অর্ধবৃত্ত পর্দা কাকে বলবো? যে ধরনের পর্দা কি করবে, কোনো একটা দ্রবণের শুধু দ্রাবকের কণা, অর্থাৎ যার আকার ছোট, অণুগুলোর আকার ছোট, সেই দ্রাবকের কণাগুলোকে শুধু একদিক থেকে অন্যদিকে কী করে যেতে দেয়, কিন্তু দ্রাবের কণা যার এক একটা অণুর সাইজ বা কণার সাইজটা অনেকটা বড়, তাদেরকে যেতে দেয় না। তাদেরকে বলছি আমরা অর্ধবৃত্ত পর্দা। তো সেরকম একটা অর্ধবৃত্ত পর্দা এখানে লাগানো আছে। তো একদিকে দ্রাবক আর ওই দ্রাবক এর মধ্যে কোনো দ্রবীভূত করে একটা দ্রবণ দুই পাশে রাখা হলো। ভাবলাম উচ্চতা দুটোরই সমান আছে। এবার এক্ষেত্রে কী হবে, যেহেতু অর্ধবৃত্ত পর্দার মধ্য দিয়ে দ্রাবক শুধু যেতে পারে, দ্রাব যেতে পারে না, সেই জন্য এখানে কি হবে, দ্রাবকের কণা এই পাশ থেকে এই পাশে যেতে পারবে। তো কি হবে, এখানে দ্রাবকের দিক থেকে দ্রাবকের কণাগুলো এই পাশ থেকে এই পাশে যাবে, স্বতঃস্ফূর্তভাবে যাবে। কি কারণে যাবে আমরা পরে আসছি। তো এই যে ঘটনা, কোনো একটা দ্রবণকে তার দ্রাবক থেকে, অর্থাৎ কোনো একটি দ্রবণকে তার দ্রাবক থেকে যদি আমরা অর্ধবৃত্ত পদ্ধতি পৃথক করে রাখি, তাহলে দ্রাবকের দিক থেকে দ্রাবকের কণাগুলো দ্রবণের দিকে স্বতঃস্ফূর্তভাবে যায় এবং এখানে যখন যাবে তখন এর তলটা আস্তে আস্তে, আয়তনটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এখানে আয়তনটা কমতে থাকবে, আমরা বুঝতেই পারছি। তো এই ঘটনাকে আমরা অভিস্রবণ বলবো, অথবা আরেকটা ক্ষেত্রে অভিস্রবণ বলবো দুটা দ্রবণকে যদি আমরা এইভাবে রাখতাম। এখানে ভাবলাম আমরা কি বেশি গাঢ়ত্বের দ্রবণ রাখলাম, বেশি গাঢ়ত্বের দ্রবণ, আর এখানে রাখলাম আমরা হচ্ছে কম গাঢ়ত্বের দ্রবণ। এটা যদি রাখি তাহলে কি হবে, এই কম গাঢ়ত্বের দ্রবণের দিক থেকে দ্রাবকের কণাগুলো, অণুগুলো বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে যাবে এবং যথারীতি এদিকে আয়তনটা বাড়বে, এদিকে আয়তনটা কমবে। তাহলে এই ঘটনাকেই বলছি আমরা অভিস্রবণ বা অসমোসিস। তাহলে এই গেল হচ্ছে অভিস্রবণের সংজ্ঞা। এবার প্রশ্ন হচ্ছে এরকমটা কেন হয়। এখানে প্রথমে বলবো যে এই দ্রবণ দুটোর যদি আমি বলি, এখানে কম গাঢ়ত্বের দ্রবণ আছে, বেশি গাঢ়ত্বের দ্রবণ আছে, এদের একটা টেন্ডেন্সি থাকবে, এদের একসঙ্গে অর্ধবৃত্ত পর্দা দিয়ে পৃথক করে যদি রাখি তাহলে কি থাকবে, এদের গাঢ়ত্ব সমান করার একটা চাহিদা সবসময় থাকবে। যদি এখানে অর্ধবৃত্ত পর্দা না থাকতো তাহলে ব্যাপন প্রক্রিয়ায় এই পাশ থেকে এই পাশে দ্রাবের কণাও আসতে পারতো এবং তখন কিন্তু দুটো গাঢ়ত্ব সমান হতো। কিন্তু অর্ধবৃত্ত পর্দার মধ্য দিয়ে যেহেতু দ্রাবের কণা যেতে পারে না, সেই জন্য শুধু দ্রাবকের কণা চলাচল করতে পারে। তাহলে ওদের পারপাসটা যেটা ছিল দুটো গাঢ়ত্ব সমান করা, সেই পারপাসটা সলভ করার একটাই মাত্র কায়দা কি, যে কম গাঢ়ত্বের দ্রবণের দিক থেকে দ্রাবকের কণা যদি এই পাশে বেশি গাঢ়ত্বের দিকে যায় তাহলে এখানে দ্রাবকের পরিমাণ ধীরে ধীরে বাড়বে, অর্থাৎ দ্রবণটার গাঢ়ত্ব ধীরে ধীরে কমতে থাকবে। অপরদিকে এখানে দ্রাবকের কণা কমে যাবে, ফলে এখানে দ্রবণটার গাঢ়ত্ব ধীরে ধীরে বাড়তে থাকবে। একটা সময় আসবে দুটোর গাঢ়ত্ব সমান হয়ে যাবে এবং তখন কিন্তু অভিস্রবণের ঘটনা বন্ধ হয়ে যাবে। এখানে রসায়ন বিজ্ঞানে বিষয়টাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখানে নতুন একটা শব্দ
আমরা পাবো, যেটাকে বলছি আমরা রাসায়নিক বিভব। তো রাসায়নিক বিভব জিনিসটা কি? রাসায়নিক বিভব, যেটাকে আমরা বলি কেমিক্যাল পোটেনশিয়াল। তাহলে রাসায়নিক বিভব বা কেমিক্যাল পোটেনশিয়াল জিনিসটা কি? এখানে আগে কি বলছে যে দুটো দ্রবণ যদি আমরা ভিন্ন গাঢ়তার দ্রবণকে যদি অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখি, অথবা যদি আমরা কোনো একটা বিশুদ্ধ দ্রাবককে তার কোনো দ্রবণ থেকে, এদিকে ভাবলাম দ্রবণ, এদিকে দ্রাবক, কোনো একটা বিশুদ্ধ দ্রাবককে তার দ্রবণ থেকে যদি অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখি, তখন এই দুই দিকের রাসায়নিক বিভব নাকি সমান করার চেষ্টা করে। তাহলে আসো জেনে নেওয়া যাক রাসায়নিক বিভব জিনিসটা কি এবং অভিস্রবণের মূল কারণটা কি, সেটা আমরা দেখে নিচ্ছি। রসায়নের ভাষায় আমরা দেখে নিচ্ছি অভিস্রবণের কারণ। তাহলে এখানে কি হচ্ছে, এমনিতে বলা হচ্ছে যে কোনো একটা পদার্থ যখন বিশুদ্ধ অবস্থায় থাকবে, কি অবস্থায় থাকবে? বিশুদ্ধ অবস্থায় যদি থাকে তাহলে তার রাসায়নিক বিভব বেশি হয়। আর যখনই তার মধ্যে কোনো দ্রবীভূত হবে, দ্রবণ উৎপন্ন হবে বা অশুদ্ধ হয়ে যাবে, তখন তার রাসায়নিক বিভব কমে যাচ্ছে। তাহলে বিশুদ্ধ পদার্থের রাসায়নিক বিভব কী হবে? রাসায়নিক বিভবটা বেশি হবে। যখনই দ্রবণ হলো, অশুদ্ধ হয়ে গেল, তখন রাসায়নিক বিভব কমে গেল। তাহলে আমরা এখানে আগে বুঝে নিই, দ্রাবক, বিশুদ্ধ দ্রাবক আছে, তাহলে রাসায়নিক বিভব বেশি, দ্রবণ আছে, রাসায়নিক বিভব কম। তাহলে সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে পদার্থের বা তড়িতের প্রবাহ আমরা জানি। তাহলে এখানে দ্রাবকের দিক থেকে দ্রবণের দিকে কী হবে? দ্রাবকের অণুগুলোর প্রবাহ ঘটবে। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে অর্থাৎ দ্রবণের দিকে কিন্তু দ্রাবকের কণার প্রবাহ ঘটবে। কতক্ষণ ঘটবে? এখানে যতক্ষণ না অবধি এই দুটোর হচ্ছে কি রাসায়নিক বিভব সমান হচ্ছে। তাহলে রাসায়নিক বিভব সমান এখানে যদিও হবে না, পুরো দ্রাবকটা এখানে চলে আসবে, পুরো দ্রাবকটা আসলে তবে রাসায়নিক বিভব সমান হবে, একদিকে চলে আসছে। এখানে সমান হওয়ার চান্স আছে কি? এখানে বেশি গাঢ়ত্বের দ্রবণ মানে রাসায়নিক বিভবটা কম, কম গাঢ়ত্বের দ্রবণ মানে রাসায়নিক বিভব বেশি। তাহলে কম গাঢ়ত্বের দ্রবণে যেহেতু রাসায়নিক বিভব বেশি, তাহলে সেদিক থেকে দ্রাবকের কণা কিন্তু বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে যাবে। যখনই বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে যাবে, তখন এর রাসায়নিক বিভব ধীরে ধীরে কী হতে থাকবে? বাড়বে, এবং এর রাসায়নিক বিভব ধীরে ধীরে কমবে, এবং একটা সময় এসে দুটোর রাসায়নিক বিভব সমান হবে এবং অভিস্রবণটা বন্ধ হয়ে যাবে। তাহলে রাসায়নিক কি বলবো, যে অভিস্রবণের মূল কারণ হচ্ছে দুটো দ্রবণ থাকলে তাদের রাসায়নিক বিভব সমান করা, অথবা দ্রবণ এবং দ্রাবক থাকলে তাদের ক্ষেত্রেও রাসায়নিক বিভব সমান করার উদ্দেশ্যেই কিন্তু অভিস্রবণটা ঘটে। আমরা এমনি নর্মালি গাঢ়ত্ব সমান করার উদ্দেশ্যে ঘটে বলতে পারি। তো যাই হোক, এক্ষেত্রে একটা নতুন জিনিস জানলাম, কেমিক্যাল পোটেনশিয়াল। সেটা কী নির্দেশ করছে? সেটা নির্দেশ করছে হচ্ছে বিশুদ্ধ যখন থাকবে কোনো একটা পদার্থ, তখন তার রাসায়নিক বিভব বেশি, অর্থাৎ বিশুদ্ধ পদার্থগুলোর কিন্তু অশুদ্ধ হওয়ার একটা টেন্ডেন্সি বা প্রবণতা কিন্তু থাকছে। আমরা এইভাবে ভাবতে পারি বিষয়টাকে। তাহলে বিশুদ্ধ পদার্থের রাসায়নিক বিভব বেশি, সে চাইবে অশুদ্ধ হতে, আবার রাসায়নিক বিভবটা কমানোর চেষ্টা করবে। তাহলে এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারছি। তো আমরা জেনে ফেললাম অভিস্রবণের কারণ। এবার আমরা জানব হচ্ছে অভিস্রবণ চাপ। এবার আমরা জানব কি? অভিস্রবণ চাপ। অসমোটিক প্রেশার। তাহলে অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেশার জিনিসটা কি, সেটা জানতে হলে আমাকে এখানে যেটা প্রথমেই মাথায় রাখতে হবে, কোনো একটা দ্রবণকে তার বিশুদ্ধ দ্রাবক থেকে অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করে যখন রাখা থাকবে, তখনই আমরা অভিস্রবণ চাপটা পাবো। কম গাঢ়ত্বের দ্রবণ, বেশি গাঢ়ত্বের দ্রবণ দিয়ে কিন্তু অভিস্রবণ চাপ কী করা যাবে না। আমি আরেকবার ছবিটা পরিষ্কার করে এঁকে নিচ্ছি। তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি, একটা ইউআকৃতির নল নেওয়া হলো এবং মাঝখানে একটা অর্ধবেদ্য পর্দা লাগানো থাকলো। এবার এদিকে আমরা কি করলাম, একটা বিশুদ্ধ দ্রাবক,
আর এই পাশে একটা সেই দ্রাবক দিয়ে উৎপন্ন কোনো একটা দ্রবণ আমরা রাখলাম। প্রথমে ভাবলাম দুটো নলেই তাদের উচ্চতা সমান থাকে। এবার কি হবে, যখনই রাখবো তখন আমরা জানি যে অভিস্রবণের ঘটনা এখানে ঘটবে। বিশুদ্ধ দ্রাবকের দিক থেকে দ্রাবকের কণা দ্রবণের দিকে যাওয়ার চেষ্টা করবে। এবার এই দুটোর মধ্যেই যদি আমরা পিস্টন লাগিয়ে দিই, একটা মধ্যে লাগানো হবে, এখানে পিস্টন লাগিয়ে এমনটা ব্যবস্থা করলাম যে এখানে কিন্তু প্রেশার দেওয়ার ব্যবস্থা থাকবে। এবার আমরা যদি এই দ্রবণটাকে বিশুদ্ধ দ্রাবক থেকে অর্ধবেদ্য পদ্ধতি পৃথক করে এবার যখন এই অভিস্রবণের ঘটনা ঘটবে তখন কি হবে, এইখানে দ্রবণের আয়তন কিন্তু বাড়ার চেষ্টা করবে। কিন্তু আমরা এখানে যদি এমন একটা চাপ সৃষ্টি করি যাতে করে আয়তনটা আর বাড়তে পারছে না, তাহলে এখানে ন্যূনতম যে চাপ প্রয়োগ করলে পরে, একটা ন্যূনতম চাপ প্রয়োগ করলে কিন্তু এই দিকে আয়তন বাড়তে পারছে না, ফলে অভিস্রবণের ঘটনাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে কোনো একটা দ্রবণকে তার বিশুদ্ধ দ্রাবক থেকে অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখা থাকলে পরে দ্রবণের উপর ন্যূনতম যে চাপ প্রয়োগ করলে পরে অভিস্রবণের ঘটনা বন্ধ হয়ে যায়, সেই ন্যূনতম চাপের মানকেই বলবো ওই দ্রবণটির অভিস্রবণ চাপ। একবার বলছি, কোনো একটি দ্রবণকে তার বিশুদ্ধ দ্রাবক থেকে অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখলে দ্রবণের উপর ন্যূনতম যে চাপ প্রয়োগ করলে, ন্যূনতম বলতে হবে যে ন্যূনতম যে চাপ প্রয়োগ করলে অভিস্রবণের ঘটনা বন্ধ হয়ে যায়, সেই চাপের মানকেই বলবো দ্রবণটির অভিস্রবণ চাপ ওই উষ্ণতায়। ঠিক আছে, এটা কিন্তু বলে দিতে হবে। তাহলে অভিস্রবণ চাপের সংজ্ঞা পেয়ে গেলাম। এইবার প্রশ্ন হচ্ছে, এখানে আরেকটা জিনিস আমরা এক্সট্রা করে জেনে নিচ্ছি প্রথমেই, যে এখানে চাপ যেটা দিচ্ছিলাম, মিনিমাম একটা চাপ দিলে অভিস্রবণ বন্ধ হয়ে গেল, এদিকে আয়তন বাড়লো না, এদিকে আয়তন কমলো না, এদিকে দ্রাবকের কণা যেতে পারলো না। এবার আমরা যদি এবার কি করি, যে এখানে যে চাপটা দিয়েছি সেই চাপের মানটা একটুখানি বাড়িয়ে যদি দিই, তাহলে কি হবে, তাহলে এখানে চাপের প্রভাবে এই দ্রাবকের কণা, দ্রবণের যে দ্রাবকের কণা, সেগুলো কিন্তু এই দিক থেকে এই বিশুদ্ধ দ্রাবকের দিকে চলে যেতে পারে এবং এই ঘটনা হয়। তাহলে কি বললাম, কোনো একটা দ্রবণকে তার বিশুদ্ধ দ্রাবক থেকে যখন অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখা থাকে, তখন দ্রবণের উপর যে চাপ প্রয়োগ করছি সেই চাপটা যদি দ্রবণটার অভিস্রবণ চাপের মান থেকে বেশি হয়, তখন কিন্তু দ্রবণের দিক থেকে দ্রাবকের কণাগুলো বিশুদ্ধ দ্রাবকের দিকে চলে যায়। এই ঘটনাকে বলি আমরা বিপরীত অভিস্রবণ বা রিভার্স অসমোসিস, RO। বিপরীত অভিস্রবণ বা রিভার্স অসমোসিস। অনেক সময় তোমাদের যে জলের ফিল্টারগুলো পাওয়া যায় সেখানে লেখা থাকবে RO, মানে বুঝতে হবে রিভার্স অসমোসিস টেকনিক ওখানে কাজে লাগানো হয়েছে। এটা দিয়ে কী করা হয়, অনেক সময় সমুদ্রের নোনা জল থেকে বিশুদ্ধ জল তৈরি করা হয়। অর্থাৎ একদিকে সমুদ্রের নোনা জল রেখে দিল, একদিকে বিশুদ্ধ কিছু জল রেখে দিল, এরপরে এর মধ্যে চাপ সৃষ্টি করলে পরে এদিক থেকে বিশুদ্ধ জলটা কিন্তু এইদিকে চলে আসবে এবং এদিক থেকে কালেকশন করে নেওয়া হবে। তাহলে এই প্রক্রিয়াকে কি বলছি আমরা, রিভার্স অসমোসিস বা বিপরীত অভিস্রবণ। আশা করি বোঝা গেল, এটা আমরা জেনে রাখলাম আগে। আচ্ছা, এরপরে চলে আসবো আমরা এবার অভিস্রবণ জানলাম, অভিস্রবণের কারণ জানলাম। এবার আমরা জানবো হচ্ছে অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্র। আসো দেখে নেওয়া যাক। তো অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান হফের সূত্র। তিনটে সূত্র আছে, তাহলে প্রথমে আমরা জানবো হচ্ছে প্রথম সূত্র। কি বলেছে, স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ ওই দ্রবণের মোলার গারত্বের সমানুপাতিক। অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা দ্রবণ যদি আমরা নিই, কিসের,
না, দ্রাবটা হবে হচ্ছে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন প্রকৃতির দ্রাবণ নিয়ে দ্রবণ তৈরি করে সেই দ্রবণের অভিস্রবণ চাপ যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে দ্রবণটার মোলার গারত্বের সমানুপাতিক। তাহলে অভিস্রবণ চাপ যদি পাই হয় এবং দ্রবণটা যেটা তৈরি করা হলো তার মোলার গারত্ব যদি এম হয়, এম তো মোলালিটি ধরি, সি যদি হয়, তাহলে প্রথম সূত্রে বলছে পাই ভ্যারিয়েস সি কখন না স্থির, যখন টি স্থির অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় যখন থাকবে তখন পাই ভ্যারিয়েস সি। এটা হচ্ছে প্রথম সূত্র। এবার চলে আসলাম আমরা দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র কি বলছে? দ্বিতীয় সূত্রে কি বলছে যে স্থির বা নির্দিষ্ট গারত্বের কোনো অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ দ্রবণের পরম উষ্ণতার সমানুপাতিক। অর্থাৎ গারত্ব যদি স্থির থাকে, সি যখন স্থির থাকবে, নির্দিষ্ট গারত্বের দ্রবণ থাকবে, তখন তার অভিস্রবণ চাপটা পাই সেটা কিন্তু কী হবে, দ্রবণটার পরম উষ্ণতার সমানুপাতিক হবে। তাহলে আমরা কি দেখলাম? পাই ভ্যারিয়েস সি প্রথম সূত্রে, অর্থাৎ স্থির উষ্ণতায় দ্রবণের অভিস্রবণ চাপ দ্রবণের মোলার গারত্বের সমানুপাতিক। আবার স্থির মোলার গারত্বের দ্রবণ যদি নিই, উষ্ণতা যদি আমরা পাল্টাই তাহলে অভিস্রবণ চাপ পাল্টাবে এবং অভিস্রবণ চাপটা পরম উষ্ণতার সমানুপাতিক হবে। এই গেল দুটো সূত্র। এবার তৃতীয় সূত্র পরে আসি, আগে এই দুটো সূত্র দিয়ে আমরা ভ্যান টপের অভিস্রবণ চাপ সমীকরণটা তৈরি করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমরা জানি যৌগিক ভেদের যে সূত্র, সেই সূত্র যদি প্রয়োগ করতে চাই তাহলে আমরা পাবো হচ্ছে এই দুটো সূত্রকে প্রয়োগ করলে পরে, তাহলে পাই ভ্যারিয়েস সিটি যখন হচ্ছে টি ও সি উভয়ই পরিবর্তনশীল অঙ্কের নিয়মে, ঠিক আছে? তাহলে এখান থেকে এটাকে যদি আমরা সমান সমান করতে চাই তাহলে একটা ধ্রুবক পদ লাগবে, পাই ইকুয়াল টু কে সিটি। কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, আমরা আপাতত ধরলাম, ঠিক আছে? তাহলে এই গেল ভ্যান টপের অভিস্রবণ চাপ সংগত সমীকরণের প্রথম একটা রূপ। এরপর দেখা গেছে যে ভিন্ন ভিন্ন গারত্বের দ্রবণ নিয়ে ভিন্ন ভিন্ন উষ্ণতায় ওদের অভিস্রবণ চাপ হিসাব করে যে কের মানটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে, কের মান বের করা হয়েছে সেটা হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার ডিগ্রি বা পার কেলভিন বলতে পারি, পার মোল, এরকম একটা পাওয়া গেছে। এটা কিন্তু আমাদের লিটার অ্যাটমসফিয়ার এককে আরের যে মান সেই মানের সমান। ফলে কে এর জায়গায় তখন আর বসানো হয়, ফলে সূত্রটা হয়ে গেল পাই ইকুয়াল টু আর সিটি, সেটাকে একটু অন্যরকমভাবে আমরা লিখতে পারি সিআরটি। পাই ইকুয়াল টু সিআরটি হয়ে গেল আমাদের ভ্যান টপের অভিস্রবণ চাপ সংক্রান্ত সমীকরণ। এখানে মাথায় রাখতে হবে এই যে আরের যে মানটা, এই আরের মানটা কিন্তু শুধু আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে যে মানটা সেটা, অর্থাৎ 0.082 এটাই নিতে পারবো সর্বদাই। অর্থাৎ এখানে কিন্তু আরের যে অন্যান্য মানগুলো সেগুলো কিন্তু কাজে লাগবে না। পরিষ্কার হলো? তাহলে এই গেল হচ্ছে অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সমীকরণ। এই যে সমীকরণটা আছে এইটা কিন্তু আমাদের আদর্শ গ্যাস সমীকরণ যে ছিল, কি ছিল আদর্শ গ্যাস সমীকরণটা? আদর্শ গ্যাস সমীকরণ ছিল হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। এই সমীকরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, আমরা এখন সেটা দেখে নিচ্ছি। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি কেমন করে আসলো? আমরা ভাবলাম যে ভি লিটার দ্রবণে এন মোল কোনো একটা দ্রবীভূত করা আছে। তাহলে ভি লিটার দ্রবণে এন মোল, তাহলে ওই দ্রবণটার মোলার গারত্ব সি ইকুয়াল টু কী হবে, এন বাই ভি। তাহলে ওই রকম দ্রবণের ক্ষেত্রে আমি সি এর জায়গায় কী বসাতে পারবো হচ্ছে এন বাই ভি। তাহলে পাই ইকুয়াল টু এন বাই ভি আর টি। আর আমরা এখান থেকে
পাই ভি ইকুয়াল টু এন আরটি করতে পারি। পাই হচ্ছে একটা চাপ, ভি হচ্ছে আয়তন, এখানে পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, বাকি ডান দিকে এন আরটি তো একই আছে। ফলে এই যে সমীকরণটা আমরা পেলাম এটা কিন্তু আদর্শ গ্যাসের যে সমীকরণ সেই সমীকরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে গেল। এইবার সেই ক্ষেত্র থেকে ভ্যান টপ সিদ্ধান্ত করেন যে এই সাদৃশ্য থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করেন যে এইগুলো মানে লৌহ দ্রবণ যদি আমরা নিই সেটা কিন্তু অনেকটা আদর্শ গ্যাসের যে আচরণ সেটা কিন্তু করব। পরিষ্কার হলো? এবার চলে আসলাম আমরা ভ্যান টপের তৃতীয় সূত্র, অবিশ্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের তৃতীয় সূত্র। তার তৃতীয় সূত্র যেটা আছে সেই তৃতীয় সূত্র যদি আমরা দেখি তাহলে জানবো হচ্ছে এর আগে আমরা পেয়েছিলাম হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত তৃতীয় সূত্র, হিমাঙ্ক অবনমন সংক্রান্ত দ্বিতীয় সূত্র, এবং আমরা এর আগেও একটা পেয়েছি সূত্র, এবং এখন তৃতীয় সূত্র যেটা মোটামুটি একই রকম। কীরকম বিষয়টা আমরা বিষয়টা বলছি, বলা হচ্ছে স্থির উষ্ণতায় কোনো দ্রাবকের একটি নির্দিষ্ট আয়তনের সমমোল পরিমাণ বিভিন্ন অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব্য পৃথক পৃথকভাবে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণগুলির অবিশ্রবণ চাপ সমান। অর্থাৎ বিষয়টা কীরকম, আমরা যদি দুটা নিয়েই করছি, আমরা তিনটা নিয়ে করতে পারতাম। দুটা পাত্র নিলাম, দুটার মধ্যে একই পরিমাণ একই দ্রাবক রাখলাম, ভাবলাম দুটোর মধ্যে আমরা 1 লিটার করে জল রাখলাম, হতে পারে। আচ্ছা, এইবার একই উষ্ণতা এদেরকে রাখা আছে, টি উষ্ণতা রাখা আছে, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 0.1 মোল পরিমাণ ইউরিয়া, আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 0.1 মোল পরিমাণ গ্লুকোজ। তাহলে দেখা যাবে যে এই দ্রবণ দুটার কিন্তু মোলার গারত্ব কিন্তু একই থাকছে, এবং এই যে দ্রাবগুলো দিয়েছি এই দ্রাবগুলো হচ্ছে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন প্রকৃতির দ্রাবক। তাহলে কি বলা হচ্ছে, একই পরিমাণ দ্রাবকের মধ্যে একই উষ্ণতায় যদি ভিন্ন ভিন্ন তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাবের সমমোল পরিমাণ দ্রবীভূত করে দ্রবণ তৈরি করা হয় তাহলে দ্রবণ দুটির অবিশ্রবণ চাপ কিন্তু সমান হবে। এখানের অবিশ্রবণ চাপ যা হবে এখানে অবিশ্রবণ চাপ একই হবে। এটা হচ্ছে তৃতীয় সূত্র। তাহলে এখান থেকে কিন্তু আমরা সেই ব্যাখ্যাটা করে ফেলতে পারবো যে কি অবিশ্রবণ চাপ হচ্ছে একটা সংখ্যাগত ধর্ম বা সমাবর্তী ধর্ম বা কলিগেটিভ প্রপার্টিস। কীরকম, আবার সেই একই রকম করে ব্যাখ্যা করব। দুটি পাত্রে একটি নির্দিষ্ট দ্রাবকের সম পরিমাণ নিয়ে নির্দিষ্ট উষ্ণতায় রাখা হলো। এবার একটিতে 0.1 মোল গ্লুকোজ এবং অপরটিতে 0.1 মোল ইউরিয়া দ্রবীভূত করে দ্রবণ তৈরি করা হলো। দেখা যাবে যে উভয় ক্ষেত্রে উৎপন্ন দ্রবণ দুটির অবিশ্রবণ চাপ সমান, অর্থাৎ দ্রবণের অবিশ্রবণ চাপ দ্রবণে দ্রবীভূত দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, শুধুমাত্র দ্রবণে দ্রবীভূত দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে। অর্থাৎ অবিশ্রবণ চাপ একটি সংখ্যাগত ধর্ম। এবার আমরা আলোচনা করব অবিশ্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের যে সমীকরণ সেটা প্রয়োগ করে কি করে একটা দ্রাবের আণবিক ওজন নির্ণয় করা যায়। অর্থাৎ বাস্তব সমস্যাটা হচ্ছে কীরকম, আমাদেরকে একটা কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত একটা দ্রাব আমাদেরকে দিয়েছে। দ্রাবটা কী জিনিস আমরা জানি না, আমাদের এর আণবিক ওজন নির্ণয় করতে হবে। দ্রাবের আণবিক ওজন নির্ণয় করতে হবে। তাহলে এখানে যে জিনিসগুলো আমরা পাবো সেটা হচ্ছে অবিশ্রবণ চাপ শুধু নির্ণয় করতে পারবো। এটা করে আমাদের কি নির্ণয় করতে হবে, এর আণবিক ওজন নির্ণয় করতে হবে। খুব সহজেই আমরা সেটা করতে পারবো। আচ্ছা, আমরা একটা জিনিস ভ্যান টপের সমীকরণ থেকে জেনেছি, পাই ইকুয়াল টু CRT। এখানে কোনটা কী রাশি আমরা জানি। এবার কি করলাম, এই যে দ্রাব যেটা আমাদেরকে দিয়েছে, একটা কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত দ্রাব দিয়েছে, সেটা দিয়ে আমরা একটা দ্রবণ তৈরি করে নেব। একটা দ্রবণ তৈরি করব। দ্রবণটার মধ্যে ভাবলাম হচ্ছে W2 গ্রাম এই দ্রাবটা নিয়েছি
এবং দ্রবণ তৈরি করেছে হচ্ছে ভি লিটার। দ্রাব যেটা আমরা নিয়েছি তার আণবিক ওজন ভাবলাম হচ্ছে M2, তাহলে M2 ইকুয়াল টু কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। আর এদিকে বিশুদ্ধ যে দ্রাবক সেটা নিয়েছি যাতে করে অভিস্রবণ চাপ নির্ণয় করা যায়। এবার এখান থেকে অভিস্রবণ চাপটা নির্ণয় করলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা জানতে পারছি যে W2 গ্রাম দ্রাব দ্রবীভূত করেছি ভি লিটার দ্রবণে, তাহলে মোলার গারত্ব কত হবে? আমরা জানি হচ্ছে দ্রাবের আণবিক ওজন যেহেতু M2, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভি লিটার দ্রবণে দ্রাব আছে কত? W2 গ্রাম। ভি লিটার দ্রবণে দ্রাব আছে W2/M2 মোল। তাহলে 1 লিটার দ্রবণে দ্রাব আছে W2/M2V মোল। তাহলে 1 লিটার দ্রবণে যে পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকে সেটাই তো মোলারিটি। তাহলে দ্রবণটার মোলারিটি হয়ে গেল, মোলারিটি সি দিয়ে যে প্রকাশ করি W2/M2V। এবার এইটাকে নিয়ে আমরা বসিয়ে দেব এই জায়গাটায়, ঠিক আছে। তাহলে দেখে নিচ্ছি সেখান থেকে কি দাঁড়াবে। পাই ইকুয়াল টু W2RT/M2V। আচ্ছা, এখানে আমরা নির্ণয় করব হচ্ছে M2, তাহলে M2 হয়ে গেল W2RT/πV। তাহলে এইখান থেকে আমরা এটা তো মেপে দিয়েছিলাম, W2 আমাদের জানা, আর আমাদের জানা 0.082 বসাতে হবে এখানে। ঠিক কত তাপমাত্রায় পরীক্ষা করছিলাম সেটা আমাদের অবশ্যই জানা থাকবে। ভি কতটুকু দ্রবণ আমরা নিয়েছিলাম সেটা অবশ্যই জানা থাকবে। পাই অভিস্রবণ চাপ আমরা পরীক্ষার সাহায্যে আগে নির্ণয় করেছিলাম। ফলে ডান দিকের সমীকরণটির ডান দিকের সমস্ত রাশি যেহেতু জানা আছে, ফলে আমরা এই সমীকরণ প্রয়োগ করে আমরা যে অজানা একটা দ্রাব ছিল তার আণবিক ওজন কিন্তু নির্ণয় করতে পারব। আশা করি বোঝা গেল বিষয়টা। এবার এই যে অভিস্রবণ চাপ সংক্রান্ত ম্যান্টোভেজের সমীকরণ, সেগুলোর প্রযোজ্যতা আবার বলছি একই রকম প্রযোজ্যতা হবে। অর্থাৎ এই সমীকরণগুলো প্রয়োগ করা যাবে তখনই, বা সূত্রগুলো প্রয়োগ করা যাবে তখনই যখন দ্রাবটা হবে হচ্ছে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন প্রকৃতির দ্রাব হবে, এবং দ্রবণ যেটা নেওয়া হবে সেটা কিন্তু লঘু দ্রবণ নিতে হবে, তবেই সেগুলো প্রয়োগ করা যাবে। এবার চলে আসবো কয়েকটা জিনিস আমরা এখন জানবো, যে আইসোটোনিক, হাইপোটোনিক, হাইপারটোনিক। প্রথমে জেনে নিচ্ছি আইসোটোনিক। আইসোটোনিক মানে সম অভিস্রবণীয়, আইসোটোনিক আরেক নাম। অর্থাৎ দুটো দ্রবণের অভিস্রবণ চাপ যদি সমান হয় তখন দ্রবণ দুটোকে বলা হবে আইসোটোনিক। অর্থাৎ এরকম দ্রবণ দুটোকে যদি আমরা একটা অর্ধবৃত্ত পর্দা দিয়ে পৃথক করে রাখি তখন কিন্তু কী হবে, এই দ্রবণ 1 এবং দ্রবণ 2 যদি থাকে তাহলে এদিকে দ্রাবকের কোনো প্রবাহ কিন্তু আলাদা করে হবে না, অর্থাৎ অভিস্রবণ চাপ সমান হবে। এবার চলে আসলাম হচ্ছে হাইপারটনিক আর হাইপোটনিক। হাইপোটনিক ও হাইপারটনিক। এই ব্যাপারটা কি, দুটো দ্রবণ ভাবলাম 1 and 2। তো আমরা দেখছি কি যে হাইপোটনিক ও হাইপারটনিক। আমরা ভাবলাম একটা হচ্ছে দ্রবণ 1, একটা হচ্ছে দ্রবণ 2। ভাবলাম দ্রবণ 2 থেকে দ্রবণ 1-এর দিকে দ্রাবকের প্রবাহ হচ্ছে এভাবে রাখার ফলে। তখন এবার কোনটা হাইপোটনিক কোনটা হাইপারটনিক এবার বলবো, আগে সংজ্ঞাগুলো বলে নিই। দুটা দ্রবণ যদি নেওয়া হয় তাহলে দুটো দ্রবণের মধ্যে যার অভিস্রবণ চাপ কম অপরটির সাপেক্ষে সেই কম অভিস্রবণ চাপ সমন্বিত দ্রবণটাকে বলা হবে হাইপোটনিক, আর যার অভিস্রবণ চাপ বেশি হবে অপরটির সাপেক্ষে সেটা হবে অপর দ্রবণের সাপেক্ষে হাইপারটনিক। অর্থাৎ এটা কিন্তু আপেক্ষিক বিষয়। হাইপোটনিক
একটা নির্দিষ্ট দ্রবণের সাপেক্ষে হাইপোটনিক, সে কিন্তু অন্য দ্রবণের সাপেক্ষে হাইপারটনিকও হতে পারে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে দ্রবণ 2 থেকে দ্রবণ 1-এর দিকে দ্রাবকের প্রবাহ হচ্ছে। তাহলে এখানে কোনটা হাইপোটনিক কোনটা হাইপারটনিক সেই ব্যাপারটা আমরা একটু বুঝে নিচ্ছি। কীরকম দাঁড়াচ্ছে যে আমরা জানি হচ্ছে পাই ইকুয়াল টু CRT। তার মানে গাঢ়ত্ব যার বেশি থাকবে নির্দিষ্ট উষ্ণতায়, গাঢ়ত্ব বেশি হলে হচ্ছে কি থাকবে, অভিস্রবণ চাপ বেশি হবে। তো এবার যেহেতু এই দিক থেকে দ্রবণ 2-এর থেকে দ্রবণ 1-এর দিকে দ্রাবকের প্রবাহ হচ্ছে, তাহলে এদিকে গাঢ়ত্ব ছিল বেশি, এদিকে গাঢ়ত্ব কম, তাহলে এর অভিস্রবণ চাপ ছিল বেশি, এর অভিস্রবণ চাপ কম। তাহলে এইটা দ্রবণ 2 হচ্ছে হাইপোটনিক, দ্রবণ 1 হচ্ছে হাইপারটনিক। এটা কিন্তু অনেক সময় উল্টো অনেকে ভাবে, কিন্তু না। অর্থাৎ যদি হাইপারটনিক আর হাইপোটনিক দ্রবণ যদি হাইপোটনিক আর হাইপারটনিক দ্রবণ যদি আমরা অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখি, তখন হাইপোটনিক দ্রবণের দিক থেকে হাইপারটনিক দ্রবণের দিকে কিন্তু দ্রাবকের প্রবাহ হবে। কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে দ্রাবকের প্রবাহ কিন্তু ঘটবে। পরিষ্কার হলো বিষয়টা? এবার এই সংক্রান্ত কিছু বিষয় আমরা জেনে নিচ্ছি। কীরকম বিষয়? আমরা একটা পাত্রে 3টা পাত্র নিয়ে নিচ্ছি পরপর। লোহিত রক্তকণিকা আমরা রাখলাম, ঠিক আছে? 3টাতে লোহিত রক্তকণিকা রাখা হলো। তো রক্তের মধ্যে জলের মধ্যে সেগুলো রাখা হলো, ঠিক আছে? এইবার এইখানে এই দ্রবণটা যেটা ছিল সেখানে আমরা রাখলাম হচ্ছে 0.84% NaCl দ্রবণ, এর মধ্যে লোহিত রক্তকণিকা রাখা হলো। এখানে আমরা রাখলাম হচ্ছে কি 4% NaCl এর মধ্যে আমরা কি রাখলাম, এই লোহিত রক্তকণিকা রাখলাম। আরেকটা কি রাখবো, এটাতে ভাবলাম পাতলি জলের মধ্যে আমরা লোহিত রক্তকণিকা রাখলাম। আমরা জানি যে লোহিত রক্তকণিকা যে আছে, সেই লোহিত রক্তকণিকার যে কোষ পর্দা, সেই কোষ পর্দাটা কিন্তু একটা অর্ধবৃত্ত পর্দা। তাহলে এখানে কি দেখতে পাবো? এখানে দেখতে পাবো হচ্ছে এর যে লোহিত রক্তকণিকার যেরকম আকার আকৃতি ছিল সেরকমই আছে। এখানে আমরা যেটা দেখতে পাবো সেখানে কি এর ভেতরকার যে জলীয় অংশটা ছিল সেই দ্রবণটার গাঢ়ত্ব কিন্তু 4% NaCl এর গাঢ়ত্ব থেকে কম। এটা মোটামুটি যা দেখতে পাচ্ছি 0.84% NaCl দ্রবণের সঙ্গে এর গাঢ়ত্বটা কিন্তু মিলছে, অর্থাৎ আইসোটোনিক হচ্ছে, ফলে এটা স্ফীতি হচ্ছে না বা সংকুচিত হচ্ছে না। কিন্তু এখানে ভেতরকার গাঢ়ত্ব কম আছে আর বাইরের গাঢ়ত্ব বেশি আছে। তাহলে কি হবে? আমরা জানি হচ্ছে কম গাঢ়ত্বের দিক থেকে দ্রাবকের প্রবাহ হয় হচ্ছে জলীয় অংশটা বাইরে চলে আসবে, ফলে আস্তে আস্তে সেটা কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে এবং সংকুচিত হয়ে গিয়ে কুঞ্চিত হয়ে যাবে। অপরদিকে পাতিত জলের মধ্যে যখন আমরা রেখেছি তখন কিন্তু বাইরের যে আছে সে বিশুদ্ধ দ্রাবক, অর্থাৎ শুধু জল আছে, এর গাঢ়ত্ব কম আছে, ভেতরে গাঢ়ত্ব বেশি, ফলে এদিক থেকে জল কিন্তু এখানে ঢুকে যাবে লোহিত রক্তকণিকার মধ্যে এবং আস্তে আস্তে সেটা কিন্তু ফেটে যাবে। এগুলোর বিভিন্ন নাম আছে, তোমরা একটু দেখে নেবে। তাহলে এটা আমরা জানলাম যে লোহিত রক্তকণিকা যে আছে তার ভেতরকার যে রক্তরস আছে বা কী বলবো দ্রবণটা আছে সেটার গাঢ়ত্ব কিন্তু 0.84% NaCl যে দ্রবণ তার সমান হবে বা অভিস্রবণ চাপটা এর সমান হবে। আর ফলে এই ক্ষেত্রে অভিস্রবণের ঘটনার জন্য কিন্তু 4% NaCl এর মধ্যে সে রাখলে পরে বা আরও বেশি গাঢ়ত্বের NaCl এর মধ্যে রাখলে পরে সেটা কী হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। আর পাতলি জলের মধ্যে রাখলে অথবা 0.84% NaCl বা তার এর কম গাঢ়ত্বের যদি দ্রবণের মধ্যে রাখি তাহলে সেটা একসময় কিন্তু ফেটে যেতে পারে, ফেটে যায়। ঠিক আছে? তাহলে এইগুলো আমরা জেনে ফেললাম। ঠিক একই কারণে কিন্তু
জলের মধ্যে কিশমিশ রাখলে পরে কিশমিশের ভেতরের যে অংশটা আছে জলীয় অংশ সেটার দ্রবণটা তার গাঢ়ত্ব বেশি থাকবে, ফলে সেটা কিন্তু জল বাইরের থেকে ভেতরে ঢুকে কিশমিশটা একসময় ফুলে যায়। আমরা দেখেছি সেগুলো। তো এখন একটা অঙ্ক করে নেওয়া যাক। কি বলা হচ্ছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইউরিয়ার একটি জলীয় দ্রবণের অভিস্রবণ চাপ 500 মিলিমিটার অফ মার্কারি। দ্রবণটিকে লঘু করার পর 42 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এর অভিস্রবণ চাপ হয় 105 মিলিমিটার অফ মার্কারি। দ্রবণটিকে কত গুণ লঘু করা হয়েছে, এটা হচ্ছে প্রশ্ন। আমরা এর অ্যান্সার করছি। ধরি ইউরিয়ার যে দ্রবণ ছিল, প্রথমে যেটা ছিল গাঢ়ত্ব সি, মোল পার লিটার, মোলারিটিতে ধরতে হবে। আচ্ছা, এবার 27 ডিগ্রি সেন্টিগ্রেডে তার অভিস্রবণ চাপ যেটা দাঁড়াচ্ছে সেটা আমরা ধরলাম পাই 1, বা আমি C1 প্রথমে ধরলাম, তাহলে পাই 1 হচ্ছে কি দাঁড়াচ্ছে, পাই 1 হল C1 RT। এখানে কি দাঁড়াবে, আর এর মান আমরা এখন বসাবো না, টি এর মান কত, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ 300 কেলভিন। পাইয়ের মান কত, মানে পাই 1 এর মান হচ্ছে 500 মিলিমিটার অফ মার্কারি বলে দিয়েছে। সুতরাং আমি বলতে পারি 500 ইকুয়াল টু C1 R ইন্টু 300। এটা 1 নং সমীকরণ হিসেবে থাকলো। তাহলে প্রথম দ্রবণটা এই ছিল এবং এই হচ্ছে সমীকরণ। এইবার ভাবলাম দ্রবণটা লঘু করা হলো, লঘু করে 42 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে যাওয়া হলো, আবার উষ্ণতা বাড়িয়ে দেওয়া হলো, তখন তার গাঢ়ত্ব হয়ে গেল C2 মোল পার লিটার। লঘু করার পর গাঢ়ত্ব হয়ে গেল C2 মোল পার লিটার। এবং টেম্পারেচার কত তখন, টি হচ্ছে 42 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ হচ্ছে 315 কেলভিন। পরিষ্কার হলো? আচ্ছা, এবার তখন হচ্ছে আমরা ভাবলাম অভিস্রবণ চাপ পাই 2 যদি ধরি, তাহলে পাই 2 ইকুয়াল টু C2 RT। তাহলে এখানে কত অভিস্রবণ চাপ হয়ে গেল হচ্ছে 105 বলে দিয়েছে প্রশ্নে, আর C2 আমরা জানি না, আর ইন্টু 315, এটা 2 নং ধরে নিলাম। এবার কি বলছে, কত গুণ লঘু করা হয়েছে, তাহলে আমরা কি করব, এই 1 নং আর 2 নংয়ের নিয়ে আমরা 1 নংকে 2 নং দিয়ে ভাগ করে দিচ্ছি। 1 নং ভাগ 2 নং করে পাই, কি পাই, এখানে লিখছি 500, এখানে হচ্ছে C1 R ইন্টু 300 হয়ে গেল। আচ্ছা, এবার সিম্পল ওয়েতে দেখতেই পাচ্ছি আমরা, এটা 3 যাচ্ছে, 0 0 0 0 কেটে যাচ্ছে, আর আর ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এদিকে থাকলো 5/1, এদিকে থাকলো C1/C2, দ্যাট ইজ C1/C2 ইকুয়াল টু 5। তাহলে C1টা 5 টাইমস অফ C2, তার মানে দ্রবণটাকে 5 গুণ লঘু করা হয়েছে। সুতরাং দ্রবণটিকে 5 গুণ লঘু করা হয়েছে। আশা করি বিষয়টা বোঝা গেল। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আজ এই অবধি থাকবে। ধন্যবাদ।